সুরেন্দ্র, তাহলে টোটাল এবছরে পম্পন কতগুলো করা হচ্ছে? ওই 38-40টার কাছাকাছি আছে। 38-40টাই পুরো এই ছাদের একটা অংশকে ঢেকে নেবে। একদম। এখন যে আমরা গাছগুলো দেখছি সেটা হচ্ছে কিছুই না, এর ডবল সাইজ নেবে গাছগুলো। হ্যাঁ, এখন তো সময় আছে অনেক না। মানে পম্পনটা কতদিন পর্যন্ত বাড়বে মোটামুটি? শুনুন, এটা তো আপনার নভেম্বর মাসে শেষের দিকে কুঁড়িটা আনানো। হ্যাঁ। আচ্ছা, অনেকে যে চন্দ্রমল্লিকা পম্পনের যে প্রথম কুড়িটা আসে কেটে ফেলে দিতে সেটাকেও হবে। কেটে ফেলে, আপনিও কেটে ফেলেন? হ্যাঁ, আমিও কেটে দিই। কেটে না ফেলে দিলে লেভেলিংটা ভালো হয় না এবং কুঁড়ির সংখ্যাটা কমে যায়। তাহলে প্রথম যে বারটা আসবে সম্পূর্ণ আপনি কেটে ফেলেন? কেটে দিই। তারপরে কেটে সেকেন্ড ওটাকে বারটা লেভেল, একদম লেভেল করে দেয়া। লেভেল করে দেয়া। আপনার ছাদটি একেবারে নিট অ্যান্ড ক্লিন, সুন্দর, যাকে বলে শ্রী এবং সৌন্দর্যে ভরা থাকে। তার সঙ্গে সঙ্গে গাছগুলোর মধ্যেও অসম্ভব শ্রী সৌন্দর্য। তাই এটা একটা আমাদের মাথায় আসে যে গাছগুলোকে এমন কিছু আপনি খাওয়ান যে গাছগুলো এত খুশি থাকে। না, ছাদ পরিষ্কারটা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এটা হচ্ছে যত ছাদ বা পারিপার্শ্বিক জায়গাগুলো আপনার গাছের পারিপার্শ্বিক জায়গাগুলোকে পরিষ্কার রাখবেন, তত কিন্তু সেখানকার গাছ কিন্তু আপনার খুব সুন্দর হবে। যে জায়গাতে আপনার নোংরা আবর্জনা থাকবে সেখানেতে আপনার নানান ধরনের ফাঙ্গাস, নানান ধরনের আপনার পোকামাকড় এসে কিন্তু উপদ্রব করবে। যে জায়গাটা পরিষ্কার থাকবে দেখবেন সেইখানটাতে দেখবেন যে আপনার পোকামাকড়ের উপদ্রব এবং ফাঙ্গাসের উপদ্রবটা কম। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা তো একটা মানুষের নিজস্ব ব্যাপার। সে কতটা নিজেকে পরিষ্কার রাখবে এবং নিজের সারাউন্ডিং জায়গাটাকে পরিষ্কার রাখবে, এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। যেমন এই যে 2 ইঞ্চি পটের আপনার গাছগুলো একটা প্রাণের স্ফূর্তি, এই মুহূর্তে কি আপনি কোনো খাবার দিচ্ছেন? না, কোনো 2 খাবার? ইঞ্চিতে আমার কোনো খাবার দেওয়া নেই। 2 ইঞ্চিটা হচ্ছে সম্পূর্ণ, আপনাকে আগেই বললাম যে সাধারণ মাটি, একদম প্লেন নতুন পরিষ্কার পরিচ্ছন্ন মাটি, কোনো পুরনো মাটি না, নতুন মাটি। তাতে হচ্ছে ভার্মি অথবা আপনার কম্পোস্ট গোবর সার 10টায় 1টা, অর্থাৎ 10 ভাগ যদি মাটি থাকে 1 ভাগ আপনার ওই ধরনের ভার্মি অথবা গোবর সার দেয়া। আর আমরা যে উপর থেকে কোনো স্প্রে এখন কোনো কিছুর দরকার নেই? উপরের স্প্রে বলতে আপনার যখন আমি চারাটা পুঁতলাম, সেই চারাটা পোঁতার পরেই একদিনের মধ্যেই বা সেই দিনেতেই আপনার একটু মাটিতে কোনো ফাঙ্গিসাইড দেয়া, একটু স্যাফ বা ওই ধরনের কোনো ফাঙ্গিসাইড বা ডাইথানেম 45 ওই ধরনের একটু দেয়া। এটা কি ঝাঁঝরি করে আমরা দেবো? না, ঝাঁঝরি করে নয়, আপনি পোঁতার সাথে সাথে করলেন কি, একটু গুলে রেখে দিলেন পাশেতে, লিটারে 1.5 গ্রাম থেকে 2 গ্রাম, তার বেশি নয়। এবার আপনার গাছটা পোঁতা হয়ে গেল, পোঁতার পরেতে আপনি জলটা ওই ফাঙ্গিসাইড গোড়ায় জলটা আপনি গাছের গোড়ায় দিয়ে দিলেন। গোড়ায় দিয়ে দিলেন? হ্যাঁ, দিয়ে আপনি এবার ঝাড়ি করে প্লেন জল দিয়ে দিলেন। এই অবস্থাতে আপনি ফেলে রাখুন। আবার 5 দিন, 6 দিন, 7 দিনের পরেতে আবার ওই ধরনের একটু ফাঙ্গিসাইড দিলেন। পরবর্তীকালে একবার হয়তো একটু কোনো পেস্টিসাইড ইউজ করলেন। পেস্টিসাইডের মধ্যে দেখতে পাওয়া যায় ঠান্ডা গরমের এতে মাইটস আসে, একটু হালকা করে, যেহেতু চারা গাছ, ওই 1 থেকে 1.5 ml প্রতি লিটারেতে স্প্রে করে দেয়া। একটু ড্রাই ওয়েদার দেখে স্প্রে করলেই গাছ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এরকম যখন টানা বৃষ্টি হবে, আমরা আগের দিন হয়তো জল দিয়েছি, পরের দিন দেখছি গাছের গোড়া ভেজা, তখন তার জল দেওয়া? না, একদম নয়, একদম নয়। চন্দ্রমল্লিকার এই ওয়াটারিংটার দারুণ চোখ রাখতে হয় যে গাছের গোড়াতে কখনো কোনো সময় যেন জল না দাঁড়ায়। একদম জল, মাটি যে খুব নরম হয়ে গেলে তখন আর সেখানেতে জল দেওয়া যাবে না। এটা চন্দ্রমল্লিকার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে একটা মূল জিনিস। এটার উপরে দারুণভাবে চোখ রাখতে হবে। সে আপনার খাবার পড়ুক
না পড়ুক তাতেও কিছু এসে যায় না। আপনার ওয়াটারিংটা দেখতে হবে ঠিক হচ্ছে কি না, যাতে আপনি সকালবেলা যদি জল বা খাবার বা যাই দেন না কেন, বিকেলের সময়তে আবার মাটিটা ড্রাই হয়ে যাবে, এইটার উপরেতে চোখ রাখতে হবে। যদি কোনো গাছেতে দেখতে পাওয়া যায় যে জলটা ড্রাই হয়নি, তারপরের দিন জল দেওয়াটা বন্ধ রাখুন। সেই গাছটাকে আমি জল দেবো না? দেবেন না। মানে আমি অন্য গাছে দিচ্ছি তার সাথে ওটাকেও দিয়ে দিলাম, তা হবে না? খুবই ক্ষতিকারক। ক্ষতিকারক। আর আমাদের যে বিভিন্ন রকমের কেমিক্যাল আমরা গাছে দিই ফুল আনার জন্য, তো সেগুলো আমাদের কোন সময় থেকে চালু হবে? যে কোনো গাছ আপনার, সে আম জাম কাঁঠাল লিচু যাই হোক না কেন, একটা যখনই রিপটিং হবে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তর হবে, তখন গাছটার কিছুটা আঘাত পায়। তখন ওটাকে মানে চেঞ্জ করার পর মিনিমাম 10 দিন বিশ্রাম, 7 থেকে 10 দিন বিশ্রাম, শুধুমাত্র জল, পেস্টিসাইড ফাঙ্গিসাইড ছাড়া আর কিছু না। 10 দিন, 7 থেকে 10 দিনের পর আপনি যা খাবার দেবেন, সেটা জৈব হোক আর অজৈবই হোক। আপনি পরপর আমাদের বলুন যে কি কি খাবারগুলো আপনি পরপর দিতে থাকবেন। আমি সাধারণভাবে জৈব এবং অজৈব দুটো মিশ্র খাবারকে আমি ব্যবহার করি প্রথম দুটো থেকে। পদ্ধতিই চালান? হ্যাঁ, দুটোকেই একসাথেই করি। যেমন আপনার জৈবর মধ্যে খোল থাকে, মাছ থাকে, এরকম ধরনের একটা পচানি, কিন্তু সেই খোল যে পচানো হবে, সেই পচানোটা কখনোই 4 থেকে 5 দিনের বেশি হবে না, তাহলে কিন্তু অ্যাসিডিক হয়ে যায় জিনিসটা। আর দেয়া যেটা হবে আপনার একদম চায়ের লিকারের মতো, খুব ডাইলিউট করে। আপনার ফ্রিকোয়েন্সি বাড়ান, কিন্তু কনসেন্ট্রেটেড করবেন না, ডাইলিউট করবেন। এবার ওই ডাইলিউট জৈব খাবারেতে আপনি কেমিক্যাল সার দিন, কোনো অসুবিধা নেই। কেমিক্যালের মধ্যে আপনার আমি সাধারণভাবে অ্যাডভাইস করি অ্যামোনিয়াম সালফেট, 1261, পটাশিয়াম সালফেট, মাইক্রোনিউট্রেন্ট থাকে, আর ম্যাগনেসিয়াম সালফেট। এগুলো কতটা পরিমাণগুলো কি হবে এই ধরনের রেশিও? আপনার একটা রেশিও থাকে, যেমন অ্যামোনিয়াম সালফেট আপনি যদি 25 গ্রাম ব্যবহার করেন, তাহলে পটাশিয়াম ব্যবহার করবেন আপনার 4 গ্রাম পটাশিয়াম সালফেট, আর 1261 ব্যবহার করবেন আপনার 6 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট আপনার 8 গ্রাম, আর এগ্রোমিন বা ওই জাতীয় মোবোমিন, ওই জাতীয় কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট হচ্ছে আপনার 3 গ্রাম থেকে 4 গ্রাম, তার বেশি না। এই মিশ্রণটার হবে 1 লিটার জলেতে 1 গ্রাম, 1 লিটার জলেতে 1 গ্রাম। প্রথম আপনার 1/2 গ্রাম দিয়ে শুরু করবেন গাছের টেস্ট করার জন্য, তারপর ওটাকে আপনি বাড়াবেন। এটা হচ্ছে আমার মানে প্রথম 4 ইঞ্চি টবে যে গাছটা থাকবে সেই গাছে ব্যবহারের জন্য আমি বললাম। এবং এই খাবারটা আপনার 35 থেকে 45 দিন পর্যন্ত একটা স্টেজ ব্যবহার করা যেতে পারে। 4 ইঞ্চি টবে গাছটা কি 45 দিন থাকবে? একদম 35 থেকে 45 দিন। 45 দিনের মধ্যে আমরা এই যে আপনার কেমিক্যাল সারের মিশ্রণটা, এটা কতবার দেব? আপনার যখনই মাটি শুকাবে তখনই আপনি ইউজ করুন। সাধারণভাবে দেখতে পাওয়া যায় 1 দিন অন্তর অন্তর এই সারটা দেওয়া হবে। এবং লিটারে যদি 1 গ্রাম হয়, আমার যদি জল লাগে 10 লিটার, তাহলে আমি 10 গ্রাম মিশিয়ে 10 গ্রাম দিয়ে সব গাছে সমানভাবে দেবো। সমানভাবে। এছাড়া আর কি কি সেই সময় দিতে হবে? আপনার দেখুন, মেডিসিন আপনার ফাঙ্গিসাইড পেস্টিসাইড এগুলোকে ব্যবহার করতেই হবে, এগুলোর একটা ইন্টারভ্যালেতে যেতে হবে। হ্যাঁ, যে 7 থেকে 10 দিন অন্তর একটা করে ফাঙ্গিসাইড অল্টার করে করে আর একটা করে পেস্টিসাইড ব্যবহার করে যাব, এটা একটা থাকবে। এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ভিটামিন, যেটাকে আমরা পিজিআর বলি। আপনার সেখানে বহু রকমের জিনিস আছে, বায়োজাইম আছে, ভিটাজাইম আছে, তারপরে আপনার অ্যামিনোজ আছে, তারপরে আপনার ওই এটার নাম বলুন না,
আর অনেক রকমের আছে, বহু মানে ধরনের। গ্রোথ প্রমোটিং যে হরমোন যুক্ত যে সারগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো আমাকে দিতে হবে। আপনাকে এটাকে 7 থেকে 10 দিন অন্তর একবার করে গাছে স্প্রে করতে হবে, লিটারে 1 ml এর বেশি নয়। মানে পিজিআর বলতে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, রেগুলেটর, ওটাকে একটা নির্দিষ্ট ছন্দে ওকে বাড়াবে। ছন্দে বাড়াতে হবে। আর ফাঙ্গিসাইড পেস্টিসাইড আমরা পোকা দেখলে দেবো না আগে থেকে একটা নিয়মিত দেবো? এটা নিয়মিত দিয়ে যাওয়াটাই ভালো, কারণ গাছে যদি লেগে যায় তখন আপনি কিন্তু আগে থাকতে কিন্তু বুঝতে পারবেন না। বিশেষ করে মাইটস আসলে তো মাইট তাড়ানোই যায় না। বুঝতে পারা যায় না, হুম। আর তাড়ানো খুব কঠিন হয়ে যায়। আর আপনার ওয়েদার ড্রাই হলে তখন আপনি বরফ জল ইউজ করতে পারেন, ঠান্ডা জল ইউজ করুন। আর চন্দ্রমল্লিকা গাছে যখন জল দেওয়া হবে, অনেকে জানতে চান যে বিকালবেলা জল দেবো না সকালবেলা জল দেবো? শুনুন, এইটা নানান মুনির নানান মত আছে। আমি কিন্তু এই যে সূর্যের আলোটা পাবে সারাটা দিন, যে খাবারটা সে তৈরি করবে নিজের, আমি ওই জন্য সকালবেলাটাই এটা ইউজ করি। জল যাবতীয় সকালেই দেন, জল খাবার জল সব? খাবার। বিকালে জল দিলে তো অনেকটা সময় অন্ধকারে থাকবে গাছটা, অন্ধকারে থাকছে অনেকক্ষণ, মানে মাটিটা ভেজা থাকবে, বেশি সময় ভেজা থাকবে। তা আপনি কখনো সেই পদ্ধতিটা করেন না? তাহলে এই মানে সঠিক বলে মনে হয় সকালে জল দেওয়াটাই। সকালবেলা জল দেওয়াটাই। এবার দেখুন, কেউ হয়তো চাকরি করেন, তাকে তো সকালবেলা 7টার সময় বেরোতে হবে, উপায় নেই। তাহলে সকালবেলা তার প্রস্তুতি নিয়ে বেরোতে বেরোতেই দেখতে পাওয়া গেল তার গাছেতে 4টে গাছেতে জল দেওয়ারই সে সময় পাবে না, সেটা সে তো উপায় রাতের নেই। বেলা এসে করবে। হুম। আমি করেছি একটা সময়, ও, আপনিও করেছেন? যখন চাকরি করেছি তখন বাধ্য হয়েছি, হ্যাঁ। সকালবেলা 8টার আগে বেরিয়ে যেতে হচ্ছে, আমি সময়টা পাবো কোথায়, তখন করতে হয়েছে। এমনকি জানি আমি পেস্টিসাইড মারতে গেলে একটা দিনের আলো থাকতে থাকতে পেস্টিসাইড মারলে সেটা ভালো হয়, হয়ে ওঠেনি, সন্ধ্যেবেলা মেরেছি, অথবা সময় সুযোগ করে ছুটির দিনে মেরেছি। আপনার এখানে যে পম্পন গাছগুলো আমরা দেখছি, এগুলো সবগুলোই ঘ্যাসে রয়েছে, সিন্টারে। হুম। আর যতগুলো জায়ান্টস আপনি করছেন সবই মাটিতে, দুটো মিডিয়ায় আপনি করছেন। আমি শুনুন, আমি জায়েন্টও ঘ্যাসের মিডিয়াতে প্রচুর করেছি, প্রচুর করেছি, ও সম্পর্কে আমার যথেষ্ট অভিজ্ঞতাও আছে। কিন্তু ঘ্যাসেতে আমি আর জায়েন্টটা যাই না, তার কারণ হচ্ছে জায়েন্টে প্রচুর পরিমাণে জল ব্যবহার করতে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লনজিভিটি কিন্তু কমে যায় ঘ্যাসে, কমে যায়। ফুলটা যে আপনি যখন ফোটান অনেক দিন ধরে থাকে ছাদে, সেটা আপনি ঘ্যাসে বলছেন যতদিন থাকবে অতদিন থাকবে না। এবং আপনার পছন্দের তাহলে জায়ান্টসের ক্ষেত্রে মিডিয়া হচ্ছে মাটিতে, সয়েল মিডিয়া। আর পম্পনের ক্ষেত্রে আপনি যেহেতু খোলা আকাশের নিচে খোলা করছেন, আকাশের নিচে জায়গা বেশি নেয়, বড় তাহলে শেড দরকার। মানে এই যে টানা প্রায় 40 দিনের মতন বৃষ্টি চলছে, তো এক্ষেত্রে আপনার এই খোলা আকাশের নিচে মাটিতে হলে রাখা যেত না, পাতায় দাগ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। যেহেতু ঘ্যাসে আছে জল দাঁড়াচ্ছে না যেন রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে যাদের পম্পন গাছ মোটামুটি ঝাড় নিয়ে নিয়েছে, তারা কি খাবার দেবেন? এই যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিতে আপনার এখনো পর্যন্ত নাইট্রোজেন বেস খাবার আপনার দিয়ে যাওয়া যেতে পারে। নাইট্রোজেনের আধিক্যযুক্ত খাবার। হ্যাঁ, আমি যেমন আপনাকে বলি যে আমি বিশেষ করে এই পম্পমের জন্য কিন্তু এই ল্যাব গ্রেডের খাবার কিন্তু ব্যবহার করি না। করেন না? একদম কমার্শিয়াল, মানে বাজারে যে পাওয়া যায় সেই সমস্ত খাবার দাবার আমি কিনি, যেমন সুফলা, ইউরিয়া, হ্যাঁ, আপনার অ্যারিসের ম্যাগনেসিয়াম সালফেট, হ্যাঁ, যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট, এইরকম ধরনের 3-4টে জিনিসকে ব্যবহার করে গাছকে দিই। এই অবস্থাতে আমার এখন হয়তো মনে করুন সুফলা ব্যবহার করছি, সুফলা হয়তো 10 থেকে 12 গ্রাম সুফলা দিলাম, তাতে হয়তো ইউরিয়া দিলাম হাফ পরিমাণে, 5 থেকে 6 গ্রাম আপনার ইউরিয়া দিলাম, নাইট্রোজেনের আধিক্যটা বাড়িয়ে দিলেন। হ্যাঁ, 5 থেকে 6 গ্রাম আপনার ইউরিয়া দিলাম, আর ওর মধ্যে ম্যাক্সাল্ফ দিলাম হয়তো 5 গ্রাম, আর মাইক্রোনিউট্রেন্ট হয়তো 1 থেকে 2 গ্রাম। এইটা হয়তো ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে
আপনার জলের পরিমাণটা এমন করলাম, এখন যা গাছের যা কন্ডিশন, লিটারে আপনার 3 গ্রাম, 2.5 থেকে 3 গ্রাম আপনার খেয়ে যাবে। একটা পরিমাপ মতো ঠিক মতো ওতে জল মিশিয়ে দেখলাম যে হ্যাঁ এটা 2.5 থেকে 3 গ্রামের মতো একটা হিসেব করে নিলাম যে পার লিটারে ঢুকবে, সেই হিসাবে গাছকে দিয়ে দিলাম। আর আপনি এই যে চারিপাশটাকে বাঁশের কঞ্চি দিয়ে ঘিরে দিয়েছেন, শুনুন, এখানেতে অনেকে অনেক রকম করে, বাঁশের কঞ্চি গায়েতে আপনার রিং লাগায়, হ্যাঁ, বা আমি যেমন এমনি সুতো দিয়েই বেঁধে দিয়েছি। যার যেমন মানে সুবিধা সুযোগ থাকবে, বাঁশ যেমন আপনার রিং লাগালে, লোহার রিং বা আপনার স্টিল রিং লাগালে গাছের ফর্মটা আর একটু ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। 4-5টাকে বাঁধতে হবে ঠিক করে। এগুলো 10 ইঞ্চি টবে রয়েছে। হ্যাঁ, 10 ইঞ্চির মোটামুটি একটু এতেই আছে, ডাউন আছে গাছগুলো। এরপরে এটাকে আরো বড় টবে দেবেন, আর একটু বড় টবে দিয়ে 12তে দেবেন। 12তে দিয়ে দেবো, 12তে ফাইনাল পট হবে। ফাইনাল। তাহলে এই যে খাবারগুলো বললেন, এই খাবারগুলো দিলেই পম্পনের ক্ষেত্রে যথেষ্ট। এখন আপনার এই খাবারটা আপনি সেপ্টেম্বর পুরো মাস, হ্যাঁ, দিয়ে যাবেন। তারপরে আপনার করতে হবে কি, ইউরিয়াটাকে অফ করে দিলেন, শুধু সুফলা 15-15-15, তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট আর দিলেন। এবার গাছের ভলিউমটা যত বাড়বে, আপনার এদিকে কনসেন্ট্রেশনটাও, কেমিক্যাল কনসেন্ট্রেশনটা তো বাড়াতে হবে। এখন যেটা মানে 2 গ্রাম থেকে 3 গ্রাম খাচ্ছে, তখন দেখতে পাওয়া যাবে হয়তো 4 গ্রাম, 5 গ্রাম, 6 গ্রামও খাবে লিটারেতে। অনেক পরিমাণটা বেড়ে যাবে। কারণ একটা পম্পন গাছে 1500, 2000 কি আরো অনেক বেশি ফুল আসছে, সেক্ষেত্রে খাওয়ারের পরিমাণ তো অবশ্যই বাড়াতেই হবে। কিন্তু জায়ান্টসের ক্ষেত্রে অতিরিক্ত খাওয়ার আবার ক্ষতি করতে পারে না। জায়ান্টসে আপনার কখনোই 1 গ্রাম, ম্যাক্সিমাম হলে 1.5 গ্রাম, তার বেশি দেওয়ার দরকার নেই। এইবার যখন বার্ড আসবে, তখন ওই কিছু বুস্টার খাবার, যেমন পটাশিয়াম সালফেট বার্ড ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করতে হবে, অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম ফসফেট, এগুলোকে আলাদাভাবে ব্যবহার করা। আমি আজকে যেটা আপনাকে বললাম, সেটা কেবলমাত্র যে কেমিক্যালের রেশিওটা বললাম, সেটা কেবলমাত্র 4 ইঞ্চি পটের জন্যই। 4 ইঞ্চি পটেতে যদি এই খাবারটাকে ব্যবহার করা যায় জৈব খাবারের সঙ্গে মিক্সড করে, তাহলে কিন্তু গাছ একটা ভালো জায়গায় এসে যাবে। 4 ইঞ্চি পটের পরে আমরা দিয়ে দেবো ওকে 8 ইঞ্চি, 8 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি টবে, ওটাই ফাইনাল পট, ওটাই ফাইনাল। আর চন্দ্রমল্লিকা জায়ান্টসে আমাদের কাঠিটা দিতে হয়, সেটা কোন সময় দিতে হবে? আপনার প্রথম থেকেই কাঠি থাকবে, আপনি 4 ইঞ্চি পাল্টাবেন, গাছ ডেভেলপ করবে। কাঠি না দিলে আপনার গাছের মানে সৌন্দর্য ঠিক থাকবে না, গাছের ডালপালা হেলে বেঁকে থাকবে। যখন স্টেমটা শক্ত হয়ে যাবে, তখন তাকে সোজা করাটা খুব অসুবিধা হয়ে যাবে। মানে জায়ান্টসের ঠিকমতো ফুল করতে গেলে কাঠি দিতেই হবে, কাঠিটা দিতেই হবে, নাহলে একদম নষ্টই হয়ে যাবে, ফরমেশনটা ভালো, হ্যাঁ ফরমেশনই থাকবে না। এবং শুধুমাত্র কাঠি বাঁধা হয়নি এই কারণেই পুরো মানে গাছটা দেখানোরই উপযুক্ত থাকে না তো, আমরা সেটাও। এবার সেই বার্ডটাও দেখতে পাওয়া যাবে, হয়তো ঘাড় বেঁকা বার্ড হলো, পারপেন্ডিকুলার হলো না। একটা গাছের পাতার যেমন ঠিক সিস্টেমেটিক অর্ডারেতে পাতা যেমন আসবে, তেমনি যখন ফুলটা ব্লুম হবে, তখন একটা পারপেন্ডিকুলারলি ফুলটা ব্লুম হলে তার যে সৌন্দর্য হবে টোটাল গাছটার উপর থেকে নিচে পর্যন্ত, সেটা একটু অন্যরকম দেখতে লাগে। আপনি জবে থেকে চন্দ্রমল্লিকা করছেন, সবসময় এরকম শেডের মধ্যেই গাছ করেন? একদম। অনেকের বাড়িতে এরকম একটা শেড করতে যা খরচা, সেটা অনেকে করতে চান না বা অত নজরও দেন না, কিন্তু তাদের মনে হয়তো একটা ইচ্ছা হলো যে আমি জায়ান্টসের ফুল ফোটাবো। সেটা কি উইদাউট শেডে খোলা আকাশের নিচে জায়ান্টসের ফুল ফোটানো সম্ভব? কখনো সম্ভব না, সম্ভবই না। মানে সেক্ষেত্রে কি অসুবিধা হবে, গাছটা মরে যাবে কি? আপনার যদি 4-5টা গাছ হয়, আপনাকে বৃষ্টি আসার জন্য অপেক্ষা করতে হবে, যে এই বৃষ্টি আসছে গাছগুলো ভেতরে ঢোকা, ও তুলে দিতে হবে। হ্যাঁ, তো সে তো সম্ভব না, সম্ভব না। বর্ষাকালে আপনি অফিস করলেন, আপনি ব্যবসা করলেন, আপনি বাজার হাট গেলেন, এই বর্ষার টাইম আপনার কখন বৃষ্টি আসছে কে হিসাব করবে?
তাই না? আর বৃষ্টির জল যদি একবার যদি পটেতে দাঁড়ায়, এই গাছটা মরতে হবেই তাকে, অবধারিত। মানে ও গাছে আর ভালো ফুল পাওয়া যাবে না। এটা থেকে আর কোনো উপায় থাকে না। বৃষ্টির জল যদি গাছের মানে মাটিতে ধরে যায় একবার, তাহলে সে গাছে আর ফুল পাওয়া সম্ভব না। ফুল পাওয়া সম্ভব, সেই গাছটা মারাই যাবে। আর যদি বা বেঁচে থাকে ভালো ফুল হবে না, ভালো ফুল হয় না। তাকে দাঁড় করাতে করাতেই তো আমার 15-20 দিন বেরিয়ে চলে যাবে। আপনাকে হয়তো কেউ বললো যে মাটিতে জল দাঁড়িয়েছে, গাছের পাতাগুলো ঢলে যাচ্ছে, কি করবো রে, আর বাঁচবে না নাকি রে? লোকে নানান জনে নানান রকম বলেও দেয়, বলে অনেক ভালো ভালো গ্রোয়াররা বলে একটু দেখ না, ফাঙ্গিসাইড দিয়ে একটু দেখ গোড়াতে, একটু সাপ গুলে দে, একটু রেডোমিল গুলে দে, এটা গুলে দে, সেটা গুলে দে। হয়তো দিল, গাছটা দেখতে পাওয়া গেল যতটা আপনার সুস্থ সবলভাবে তৈরি হচ্ছিল, হয়তো গাছটা বাঁচলো কোনো ক্রমে, কিন্তু তার হয়তো রেজাল্ট সেইভাবে সে দিতে পারলো না। তাহলে যাদের বাড়িতে শেড নেই তাদের এই চন্দ্রমল্লিকার জায়ান্টস করা থেকে বিরত থাকাই ভালো। পম্পনটা করতে পারে। পম্পন তো করলেও আপনার মাটির মধ্যে করাও, কিন্তু এইরকম ধরনের যে র্যান্ডম বৃষ্টি আমাদের এবছরে যা হচ্ছে, নিম্নচাপের বৃষ্টি, হ্যাঁ, এইরকম ধরনের বৃষ্টি হলে আপনার কিন্তু পমপমকে রাখাও অসুবিধা আছে। মানে এর আগের ফেজের যে বৃষ্টিটা, সেটা সাথে এটা কানেক্টেড, তবুও মাঝখানে 2 দিন সময় দিয়েছে, কিন্তু টোটাল প্রায় 35 দিন মতন টানা বৃষ্টি হয়েছে। একদম একদম। ওই সিন্ডারে আমার আছে বলে, প্লেন সিন্ডারে রয়েছে বলে গাছ দাঁড়িয়ে আছে। এই মাটিতে হতো কবে শুয়ে পড়তো। হয়েছে এবার এরকম ধরনের 2-1 জনের হয়েছে, আমার কাছে রিপোর্ট আছে, আমাকে বলেছে, দুঃখ করেছে। কি করবে তারা? হিসাব মতন চন্দ্রমল্লিকা পম্পন বা চন্দ্রমল্লিকা জায়ান্টস দুটোই শেডে করাই বেস্ট। একদম। এটা ঠান্ডার দেশের, বরফের দেশের গাছ, ঠান্ডার জায়গাকার গাছ, আর বৃষ্টি বেশি সহ্য করতে পারে না। আপনি যে কোনো বিদেশে আপনি দেখবেন সব তাদের গ্লাস হাউস, টেম্পারেচার কন্ট্রোল করা, সেখানেতে সুন্দরভাবে তারা গাছ রাখে, তাই তাদের ফুল অত সুন্দর হয়। আমাদের এখানে একটা জিনিসই সবচেয়ে ভালো এই ক্লাইমেটটা, যেটা হচ্ছে চারা তৈরি করা। চারা তৈরির ক্ষেত্রে কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটটা খুব প্রচুর চারা তৈরি হয়, রুট বেশি বের হয়, ডাল কাটলেই রুট বের হয়। অনেক আমরা জানলাম, আরও আমরা অনেক কিছু যখন কেউ করতে যাবেন হয়তো অনেক কিছু জানার দরকার হবে। আপনি যদি ফোন নম্বরটা দেন তারা কথা বলতে পারবেন। 9433242867। আপনার সারা বছর চন্দ্রমল্লিকা পরিচর্যার আমরা ভিডিও দিয়েছি, আবার আরও অনেক ভালো ভালো গ্রোয়ারের আমরা ভিডিও দিয়েছি, তারাও সারা বছর ধরে শিখিয়েছেন। এবার কিছু চন্দ্রমল্লিকা করতে গিয়ে কিছু মানুষকে আমরা যেটা খবর পেয়েছি যে সৌরেন্দার একটা কোনো মতামত ভালো লাগলো, সেটা গাছের মধ্যে অ্যাপ্লাই করছেন। আবার আরেকজন যে গ্রোয়ার শেখাচ্ছেন তার আবার একটা করে কথা ভালো লাগলো, সেটা আবার গাছের মধ্যে অ্যাপ্লাই করছেন। শুনুন না, আমি যে খাবারটা বললাম সেই খাবারটার এক রকমের নাইট্রোজেন, ফসফেট, পটাশ একরকমভাবে যাচ্ছে। আবার আরেকজনের কাছ থেকে শুনলেন, তিনিও হয়তো ভালো গ্রোয়ার, তিনি হয়তো ভালো করেন, তার খাবারটাও হয়তো আর এক রকমভাবে যাচ্ছে, আর একটা অন্য কেমিক্যালের মাধ্যমে নাইট্রোজেন, ফসফেট, পটাশটা ঢুকছে। এইবার আপনাকে জানতে হবে যে নাইট্রোজেনটা কতটা পরিমাণ আমি ঢোকালাম, ফসফেটটা কতটা দিলাম, পটাশটা কতটা দিলাম। মানে আমি ধরুন 100 গ্রাম ইউরিয়া দিচ্ছি, এর মধ্যে কতটা নাইট্রোজেন গাছ পাচ্ছে সেটা তো আমাকে জানতে হবে। সেটা তো কঠিন একটা। আমি আপনাকে বলে দিলাম যে 10 গ্রাম সুফলা দেবেন, তার সাথে 5 গ্রাম ইউরিয়া দেবেন। এবার কেউ যদি হিসাবটা করে যে ইউরিয়ায় কত পার্সেন্টেজ নাইট্রোজেনটা আছে, আর ওই 15 সুফলাতে কতটা পার্সেন্টেজ আছে, সেইটা যদি যোগ করে যদি দেখে অঙ্কের ফর্মুলা, এটা যদি কেমিস্ট্রি স্টুডেন্ট হয় সে কিন্তু সেটাকে ধরতে পারবে। কঠিন ব্যাপার, একটু কঠিন আছে, হ্যাঁ কঠিন ব্যাপার। তাহলে এবং এই আমি যে খাবারটা আপনাকে বললাম, এই খাবারগুলো কিন্তু আমার সম্পূর্ণ নিজের তৈরি। আমি কিন্তু কাউকে ফলো করে যে তৈরি করেছি তা কিন্তু না, করতে করতে আপনি শিখেছেন। হ্যাঁ, আমি বহু ধরনের আমার কেমিক্যালসের ফর্মুলা দিয়ে তৈরি করা আছে। যেমন আপনার
অ্যামোনিয়াম সালফেট আছে, এমন তেমন সোডিয়াম নাইট্রেট আছে, অ্যামোনিয়াম নাইট্রেটও আছে। যেহেতু অ্যামোনিয়াম নাইট্রেট এখন আর মানে পাওয়া যায় না মার্কেটে, আপনাকে নানান ধরনের কৈফিয়তের মধ্যে পড়ে যেতে হবে, আপনি ওটা তো অ্যারেস্ট হয়ে যেতে পারবেন। হুম, হ্যাঁ, অ্যামোনিয়াম নাইট্রেট আপনি পাবেন না, হুম। আপনাকে সঙ্গে সঙ্গে অন্য উপায় নিতে হবে। অনেকে ইউরিয়া দিয়েও করছে না তা না, করছে, হচ্ছেও। আর একটা বিষয় আমরা আপনার থেকে জানার চেষ্টা করব, আপনি যে চন্দ্রমল্লিকাগুলো করেন সেক্ষেত্রে আপনি তো বাড়ির যে আমাদের যে সরকারি যে জল ট্যাপ ওয়াটার সেটাই দেন? হ্যাঁ, আমি সেটা দিই, সেটা ছাড়া তো আর আমার কোনো গতি নেই। ছাদের ওপরে তো আর অন্য কোনোভাবে জল আনা যাবে না। একবারই আমাকে শুধু দেখে নিতে হয় যে ট্যাপ ওয়াটারটা আসছে সেই ট্যাপ ওয়াটারের পিএইচটা কতটা আছে দেখে নেন। হ্যাঁ, আমি দু একটা জিনিস, যেমন মাটিতে যখন আমি 4 ইঞ্চিতে পুঁতবো গাছটা, মাটির পিএইচটা আমি কিন্তু টেস্ট করে নেবো যে মাটির পিএইচটা আমার কত রয়েছে। সাধারণভাবে একটা জায়েন্ট চন্দ্রমল্লিকার মাটির পিএইচ 6 6.5 হচ্ছে আইডিয়াল। মানে হালকা অ্যাসিডিক। 5 থেকে 6 6.5 ভেতরে, এর মধ্যে হলে আপনার গাছের একটা স্ট্যান্ডার্ড জায়গায় সে আসবে। যদি আমি পিএইচটা অনেক এদিক ওদিক করে দিই তাহলে চন্দ্রমল্লিকা জায়ান্টস ফোটানোর ক্ষেত্রে অসুবিধা হবে, ফুল ঠিক মতো পাবেন না। এবার ধরুন আপনার এখানে যে আপনি পিএইচটা মেপে নিচ্ছেন সেক্ষেত্রে ট্যাপ ওয়াটারের পিএইচটা কীরকম পান এখানে? আমার এখানে পিএইচ সাধারণভাবে 5-এর ভেতরেই থাকে, 5 5.5-এর ভেতরে। খুব একটা অসুবিধা হয় খুব একটা অসুবিধা হয় না। এখন জানি না বর্তমানেতে আপনার গঙ্গার জল হয়তো দেবে এবার, আর শুরু হয়নি এখনো। এই গঙ্গা জলটা যে পিউরিফাই করে পাঠাবে সেটাতে আবার কি পরিমাণ কি ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে পাঠাবে সেটা দেখতে হবে আমার। তাহলে পিএইচ যদি প্রচণ্ড অ্যালকালাইন হয়ে যায় তাহলেও আমাকে ওই 6.5 7-এর পুরে গেলে হবে না, ওর মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ। আবার যদি অনেক নিচে হাই অ্যাসিডিক হয়ে যায় তাহলেও আমাকে ওই জায়গায় নিয়ে আসতে হবে। আবার এই জন্যেই আপনার সাধারণভাবে আমি অ্যাডভাইস করি যে 10 দিন অন্তর আপনার চুনের জল ইউজ করা, অথবা অনেকে অনেক রকম ইউজ করে, অথবা সালফিউরিক অ্যাসিড ইউজ করা। এটাকে 10 দিন অন্তর যদি একবার করে, বা 10 থেকে 15 দিন একবার করে যদি ইউজ করে নেওয়া হয়, আমরা তো নানান ধরনের কেমিক্যালস ব্যবহার করব, নানান ধরনের জৈব খাবারও ব্যবহার করব, সেক্ষেত্রে মাটিটা যাতে অ্যাসিডিক না হয়, একটা মানে সেই অ্যাসিডিটিটাকে কমানো বা একটা নিউট্রালাইজের মধ্যে আনা, ওটা ব্যালেন্স জায়গায় আনা, তার জন্য সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করা। অনেকে ভিনিগার ব্যবহার করে, অনেকে লেবুর জল ব্যবহার করে, লেবুর রস ব্যবহার করে। বর্তমানে আপনার সালফিউরিক অ্যাসিডটা পাওয়াও অসুবিধা, তার কারণ হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়ে নানান রকম মানে খারাপ কাজ করে ফেলছে মানুষ। মানে বলা যায় যে এটা এখন আর পাওয়া যাবে না। মানে যারা একমাত্র এটার ব্যবহার করেন আইনতভাবে, সেটা দেখুন একটা ল্যাবেতে যারা কাজকর্ম করে তাদের ক্ষেত্রেতে হয়তো সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা ওই পথটা ছেড়ে দিয়ে অন্যান্য যে বিকল্প পথে যেতে হবে, সেগুলো দিয়ে আমরা চুন জল ইউজ করুন, চুন জল বা লেবুর রস। মানে আমরা পিএইচটাকে মোট কথা 6.5 থেকে 7-এর মধ্যে রাখবো। 6.5 রাখতে পারলে আইডিয়াল। 6.5 6.5 আইডিয়াল। সুরেন্দা, আপনি এই কেমিক্যাল খাবারটা চন্দ্রমল্লিকা জায়ান্টসের বললেন, পম্পনেরও বললেন, কিন্তু জৈব যে খাবারগুলোর সাথে সাথে আপনি দেন সেগুলো কিভাবে দেন, কতদিন অন্তর দেন আমাদের বলুন। আমি জৈব খাবারটা অজৈব খাবারের সাথে মিশিয়েই দিই। মিক্সড করে দেন? মিক্সড করেই দিই। একটু বুঝিয়ে বলুন ব্যাপারটা কি। ওই জন্যই বললাম যে জৈব খাবারটা তৈরি হবে সেটা কনসেন্ট্রেটেড না, সেটা একদম হবে চায়ের লিকারের মতো পাতলা একদম। আর সাধারণভাবে এই জৈব যে খাবারটা তৈরি হয় সেটা হচ্ছে মাছ পচা, বিভিন্ন ধরনের খোল, সেটা আপনার রেড়ির খোল হতে পারে, সর্ষের খোল হতে পারে, বাদাম খোল হতে পারে, নিম খোল হতে পারে। অনেকে আবার নানান ধরনের খোলকে সম পরিমাণে মিক্সড করে তার একটা মানে মিক্সচার তৈরি করে সেটাকে পচিয়ে নিয়ে তারপর সেটা ব্যবহার করে।
এবং ওই বললাম যে এই মানে পচানো ওই মিক্সচারটা আপনার 4 থেকে 5 দিন আপনার পচাতে হবে, তার বেশি কিন্তু নয়। মানে এক বালতি যেই 10 লিটারের একটা বালতি হয়, তার মধ্যে আমরা ওই জৈব খাবারটা ধরুন 1 মগ নিচ্ছি নাকি? আপনি হয়তো মনে করুন যে 100 গ্রাম আপনি খোল নিলেন, 100 গ্রাম, সে মিক্সড খোলই হোক আর একটা সিঙ্গেল খোলই হোক, আপনি সেটাকে একটা কন্টেনারের মধ্যে রেখে তার মধ্যে 2 লিটার জল দিয়ে দিলেন, 1-1.5 লিটার 2 লিটার জল দিয়ে দিলেন, দিয়ে আপনি সেটাকে 4 দিনের মতো, 3 থেকে 4 দিনের মতো রেখে দিলেন ঢাকা দিয়ে। তারপর ওইটা করলেন কি 10 লিটার জলের সাথে মিশিয়ে দিলেন। এবার 10 লিটার জলটাকে মিশিয়ে ঘুলিয়ে নিলেন, নিয়ে কিছুক্ষণ বিশ্রামে রাখলেন। বিশ্রামে রাখলেই হবে কি, খোলের যে দানাগুলো যেগুলো সেডিমেন্ট সেটা পড়ে যাবে নিচেতে। তারপর উপরের ওই তরলটাকে আপনাকে আলাদা করে নিতে হবে। এবার ওই তরলটা সাথে কেমিক্যালটাকে আপনি মিক্স করুন, করে গাছকে খাওয়ান। তাহলে আলাদা করে আপনি দিচ্ছেন না না না, আলাদা করে দিতে গেলে তো আপনার সপ্তাহে আপনি 6টা দিন পাবেন, 6টা দিনের মধ্যে আপনাকে খাবারটা দিতে হবে 3 দিন। 3 দিন আপনি অল্টারনেট ডে দিচ্ছেন, একদিন বিশ্রাম পুরো মাত্রায়, বা একটা দিন দেখতে পাওয়া গেলে আপনি হয়তো ফাঙ্গিসাইড গোড়াতে ইউজ করলেন, বা একটা দিনে হয়তো দেখতে পাওয়া গেলে আপনি ওই লেবু জল বা চুন জল ওই রকম ধরনের ইউজ করলেন। এইভাবে চলতে থাকবে। মোট কথা আমাদের পিএইচটা মানে হালকা অ্যাসিডিক রাখতে হবে। সেখানে যদি আমাদের অ্যালকালাইন হয় আমরা ওই জায়গায় নিয়ে আসবো, আবার হাই অ্যাসিডিক হলে ওই জায়গায় নিয়ে আসবো। এ হচ্ছে মূল বিজ্ঞান। একদম। সুরেন্দা, আমরা অনেক অনেক সমৃদ্ধ হলাম প্রতি বছরের মতো, এবছরও আপনি শুরু করলেন। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে। নমস্কার। তাহলে টোটাল এবছরে পম্পন কতগুলো করা হচ্ছে? ওই 38-40টার কাছাকাছি আছে। 38-40টাই পুরো এই ছাদের একটা অংশকে ঢেকে নেবে। একদম। এখন যে আমরা গাছগুলো দেখছি সেটা হচ্ছে কিছুই না, এর ডবল সাইজ নেবে গাছগুলো। হ্যাঁ, এখন তো সময় আছে অনেক না। মানে পম্পনটা কতদিন পর্যন্ত বাড়বে মোটামুটি? শুনুন, এটা তো আপনার নভেম্বর মাসে শেষের দিকে কুড়িটা আনানো। হ্যাঁ। আচ্ছা, অনেকে যে চন্দ্রমল্লিকা পম্পনের যে প্রথম কুড়িটা আসে কেটে ফেলে দিতে সেটাকেও হবে। কেটে ফেলে, আপনিও কেটে ফেলেন? হ্যাঁ, আমিও কেটে দিই। কেটে না ফেলে দিলে লেভেলিংটা ভালো হয় না এবং কুড়ির সংখ্যাটা কমে যায়। তাহলে প্রথম যে বারটা আসবে সম্পূর্ণ আপনি কেটে ফেলেন? কেটে দিই। তারপরে কেটে সেকেন্ড ওটাকে বারটা লেভেল, একদম লেভেল করে দেয়া। লেভেল করে দেয়া, সেকেন্ড বারটা আপনি নিতে থাকেন। আপনার কিরকম ধারণা এই গাছগুলো কিরকম পরিমাণে ফুল হতে পারে? দেখুন, এই চন্দ্রমল্লিকা একটা এমন সাবজেক্ট যেটা এখন থাকতে প্রেডিকশন করা খুব মুশকিল। প্রেডিকশন করা যায় না। তবে একটা গাছের ভিউ দেখলে মনে যেটা হচ্ছে সেটা একটা ভালো জায়গাতে আসতে পারে, এটা সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি। পম্পনের কতগুলো ভ্যারাইটি আপনার কাছে আছে? আছে প্রায় গোটা 20র মতো ভ্যারাইটি আছে। 20টা? হ্যাঁ, 20-22টার মতো ভ্যারাইটি আছে। এর ক্ষেত্রে কি নতুন কিছু ভ্যারাইটি এনেছেন? নতুন এবছরে কয়েকটা কালেক্ট করেছি, যেমন মাল্টিফ্লোরা উঠেছে। 2-1 বছর ধরে অনেকেই করছে মাল্টিফ্লোরা। আমাকে 2-1জন ইনসিস্ট করলো যে আপনি লাগান মাল্টিফ্লোরা। আমি ঠিক আছে, করব, দেখা যাক, ইচ্ছা আছে। বিভিন্ন নার্সারি ম্যান যে একটা চন্দ্রমল্লিকা ভ্যারাইটিকে বলেন যে পুনে ভ্যারাইটি। না, আমি পুনে ভ্যারাইটি লাগাইনি। মানে যারা শোয়ের মাঠে গাছ করেন তারা কেউই প্রায় ওই ভ্যারাইটিটা করেন না। তার কারণ হচ্ছে পুনে ভ্যারাইটির আপনার খুব বড় ঝাড় আসে না, ছোট ঝাড় হয়, হয়তো খুব তাড়াতাড়ি কুড়ি চলে আসে। আর ওটাকে খুব লাইটিং দিয়ে একটা খরচাপাতি করে তৈরি করতে হয়। প্রথম থেকে আলো দিতে হবে। প্রথম থেকে আলো দিয়ে তৈরি করতে হবে। আর চন্দ্রমল্লিকা পম্পনের পিছনে আপনি এত জায়ান্টস করে কোরিয়ানের ক্ষেত্রেতে। আর শুনুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওই জায়েন্টটা যখন আমার ক্ষেত্রেতে জায়েন্টটায় যখন হাত দিয়ে ফেলি না, তখন আপনার এই
পমপমটার প্রতি একটু মানে এসে যারা জায়ান্টস করেন তারা তো পম্পন করেনই না, না করেই না। আপনি তো তাও দুটো গাছকেই প্রায় সমানভাবে করেন। হ্যাঁ, এটা আমার মিসেসের চাপেতে, ও এই ফুলটা প্রচুর পরিমাণে হয় বলে। ও একটু বেশি ভালোবাসে। বন্ধুরা, আমরা বারে বারে আসি এবং যখন জানতে পারি আপনারা ফোন করে বলেন যে সোরেনদার থেকে আমরা গাছ করা শিখেছি এবং সেই অনুযায়ী গাছ করে খুব ভালো ফুল হয়েছে, তখন সোরেনদার যেমন এই এত কষ্ট করে সম্পূর্ণ মানে আপনাদের জন্য এতটা সময় উনি ব্যয় করেন, তখন সোরেনদার কিন্তু মনটি ভরে যায়, তার সঙ্গে সঙ্গে আমাদেরও মন ভরে যায়। আপনারা এবছর যারা সোরেনদার থেকে শিখে চন্দ্রমল্লিকা করছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।